আচ্ছা, শুরুতেই একটা অদ্ভুত সতর্কবাণী দিয়ে আজকের এই গভীর আলোচনা শুরু করা যাক। ধরুন, কোনো বইয়ের প্রচ্ছদে যদি লেখা থাকে ভুল মানুষের হাতে এই বইটি বিপজ্জনক। হুম বেশ কৌতূহলোদ্দীপক একটা কথা। মানে বই তো মানুষ পড়ে জ্ঞান অর্জনের জন্য, তাই না? ঠিক, কিন্তু এখানে আরও লেখা আছে নিজেকেই বইয়ের জ্ঞানে সজ্জিত করুন, কিন্তু অন্যদের হাত থেকে এটি দূরে রাখুন। একমাত্র তখনই বইটি কাউকে উপহার দিন যদি নিশ্চিত হওয়া যায় যে সেই মানুষটিকে বিশ্বাস করা যায়। ওরে বাবা, মানে যাকে বলে একেবারে সরাসরি একটা ওয়ার্নিং। মনে হচ্ছে যেন কোনো গোপন অস্ত্রের ম্যানুয়াল। একদম তাই। আর আজ আমাদের সামনে যে উৎসগুলো রয়েছে তার কেন্দ্রে থাকা বইটি আসলে এক ধরনের মনস্তাত্ত্বিক অস্ত্রই বটে। ম্যাটসেন পিরির লেখা হাউ টু উইন এভরি আর্গুমেন্ট, দ্য ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ লজিক। হুম এবং এই যে চমৎকার অথচ কিছুটা ভয়ঙ্কর সতর্কবাণী, এটা কিন্তু খোদ প্রকাশকেরই দেওয়া। মানে কোনো মার্কেটিং চমক না এটা। হ্যাঁ, আর আমাদের আজকের এই ডিপ ডাইভ বা গভীর বিশ্লেষণের উদ্দেশ্যটাও খুব স্পষ্ট। যারা শুনছেন তাদের কাছে এই বিষয়গুলো পরিষ্কার করা। মানে এই যে দৈনন্দিন তর্ক, রাজনীতির মাঠ বা ধরুন চটকাদার বিজ্ঞাপন, সেখানে কিভাবে লজিক্যাল ফ্যালাসি বা যুক্তির ভুলগুলোকে সুকৌশলে ব্যবহার করে জেতার চেষ্টা করা হয় তার মেকানিজমটা উন্মোচন করা। আসলে এই বইটা প্রথাগত কোনো দর্শনের বইয়ের মতো শুধু সত্য খোঁজার কথা বলে না, বরং এটি অত্যন্ত নির্মমভাবে দেখায় কিভাবে মানুষ ইচ্ছাকৃতভাবে যুক্তির নিয়মগুলো ভেঙে নিজের স্বার্থ হাসিল করে। মানে যখন নিরেট যুক্তির জোর কমে যায় তখন শব্দের চাতুরি বা আবেগের আশ্রয় নেওয়ার ব্যাপারটা, তাই তো? একদম ঠিক। তর্কের টেবিলে যখন লজিক কাজ করে না, তখন কিভাবে প্রতিপক্ষকে ধরাশায়ী করা যায় তার একটা বিস্তৃত মনস্তাত্ত্বিক রূপরেখা আছে এই বইয়ে। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এখানে শুধু থিওরি দেওয়া হয়নি, আচ্ছা, বরং দেখানো হয়েছে কেন এই কৌশলগুলো এত কার্যকর আর কেন মানুষের মস্তিষ্ক এত সহজে এই ফাঁদগুলোতে পা দেয়। ঠিক এই জায়গাটাতে বিষয়টা আমার কাছে একটা ম্যাজিক শো এর মতো মনে হয়। মানে একজন জাদুকর যখন চোখের সামনে কোনো জিনিস গায়েব করে দেন তখন তো সবাই অবাক হয়। তা তো বটেই। কিন্তু একবার যদি কেউ জেনে যায় ম্যাজিকটা কিভাবে হচ্ছে, ধরুন জাদুকরের হাতের আস্তিনে যে কার্ড লুকানো আছে সেটা কেউ দেখে ফেলল, এরপর কি আর সেই ম্যাজিকে মুগ্ধ হওয়া সম্ভব? দারুণ একটা উপমা দিয়েছেন। এই বইটিও সম্ভবত সেই আস্তিনের কার্ডগুলোই দেখিয়ে দিচ্ছে। কিন্তু এখানে আমার একটা খটকা আছে। যদি আমরা শুধু যুক্তির কাঠামোগত ভুলের কথা বলি, মানে ধরুন এ হলো বি এর সমান এবং বি হলো সি এর সমান, তাই এ আর সি সমান, এই ফর্মুলায় ভুল থাকলে তো সেটা খুব সহজেই ধরা পড়ার কথা, তাই না? হ্যাঁ, এটা তো একটা ম্যাথমেটিক্যাল ব্যাপার। তাহলে এই ফ্যালাসিগুলো এত বিপজ্জনক হয়ে ওঠে কিভাবে? এই প্রশ্নটা দিয়ে আসলে আমরা লজিকের সবচেয়ে গভীর আর অন্ধকার জায়গাটিতে প্রবেশ করছি। কাঠামোগত বা ফর্মাল ফ্যালাসিগুলো আসলে অঙ্কের মতো। হিসেবে ভুল থাকলে সহজেই ধরে ফেলা যায়। কিন্তু ম্যাটসেন পিরি যে বিষয়গুলোর উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন তা হলো ইনফর্মাল ফ্যালাসি। ইনফর্মাল ফ্যালাসি সেটা আবার কিরকম? মানে এখানে যুক্তির কাঠামোটা আপাত দৃষ্টিতে একদম নিখুঁত মনে হয়, কিন্তু ভেতরে যে উপাদান, ভাষা বা মনস্তাত্ত্বিক চাপ ব্যবহার করা হয় তা দিয়ে অত্যন্ত সুকৌশলে মানুষের চিন্তার প্রক্রিয়াকে হ্যাক করা হয়। ও আচ্ছা, মানে সেই জাদুকরের মতো চোখের পলকে ফোকাস অন্যদিকে সরিয়ে নেওয়া। একদম। তবে জাদুকরের কৌশল জানলে যখন তাকে আর বোকা ভাবা যায় না, তেমনি এই বইয়ের কৌশলগুলো জানলে যে কেউ নিজেই সেই জাদুকর হয়ে উঠতে পারে। অনেক সময় যখন যুক্তির অভাবে হেরে যাওয়ার উপক্রম হয়, তখন এই ইনফর্মাল ফ্যালাসিগুলো ব্যবহার করে তর্কে জিতে বেরিয়ে আসা যায়। তার মানে প্রতিপক্ষ যদি এই মেকানিজম না বোঝে তবে সে টেরই পাবে না যে কিভাবে তার চোখের সামনে থেকে যুক্তির জমিটা সরিয়ে নেওয়া হলো। ঠিক তাই, সে বুঝতেই পারবে না যে সে হেরে গেছে। তার মানে দাঁড়াচ্ছে এটা একই সাথে একটা ঢাল এবং একটা তলোয়ার। তো এই ইনফর্মাল ফ্যালাসিগুলোর মেকানিজম খুঁজতে গেলে প্রথমেই যে শক্তিশালী অস্ত্রটির কথা মাথায় আসে তা হলো ভাষা। ভাষা হলো সবচেয়ে সহজ আর ধারালো অস্ত্র। হ্যাঁ, কেবল শব্দের মারপ্যাচ দিয়ে কিভাবে মানুষের মনকে নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে বইটিতে খুব চমকপ্রদ কিছু বিশ্লেষণ আছে। এর মধ্যে একটি হলো বিজ্ঞানের মোড়কে ভ্রান্ত করা, যাকে বইয়ে বলা হয়েছে ব্লাইন্ডিং উইথ সায়েন্স। হ্যাঁ, এটা অত্যন্ত পরিচিত একটা কৌশল। ধরুন খুব সাধারণ কোনো বিষয়কে যখন জটিল বৈজ্ঞানিক শব্দ দিয়ে ঢেকে দেওয়া হয়,
বইয়ের একটা উদাহরণ যদি বলি, অফিসে কেউ হয়তো কাজ করতে চাইছে না বা ফাঁকি দিচ্ছে। আচ্ছা। তাকে সরাসরি অলস না বলে যদি বলা হয় যে সে অ্যামোটিভেশনাল সিনড্রোমে ভুগছে। এই ভারী শব্দটা শুনলেই কিন্তু চারপাশের মানুষের প্রাথমিক প্রতিক্রিয়া একদম বদলে যাবে। এর পেছনের মনস্তত্ত্বটা কিন্তু শুধু শব্দের গাম্ভীর্য নয়, বরং মানুষের মস্তিষ্কের এনার্জি বাঁচানোর একটা প্রবণতা। সাইকোলজিতে যাকে বলে কগনিটিভ লোড। কগনিটিভ লোড মানে মস্তিষ্ক অতিরিক্ত চিন্তা করতে চায় না। ঠিক তাই। যখনই মানুষের কান এমন কোনো ভারী বা জটিল শব্দ শোনে, মস্তিষ্ক সেই শব্দের অর্থ বিশ্লেষণ করতে গিয়ে হোঁচট খায়। সেই মুহূর্তে মস্তিষ্ক একটা মেন্টাল শর্টকাট বা হিউরিস্টিক্সের আশ্রয় নেয়। ওহ, বুঝতে পারছি। মানে ভারী শব্দ শুনলেই ধরে নেয় বিষয়টা খুব সিরিয়াস। হ্যাঁ, যুগ যুগ ধরে মানুষের মধ্যে সমাজ বা গোত্রের জ্ঞানী ব্যক্তি, যেমন প্রাচীনকালের বৈদ্য বা আধুনিককালের বিজ্ঞানীদের প্রতি এক ধরনের অন্ধ আনুগত্য কাজ করে। সাদা কোট পরা বা ভারী চশমা পরা কেউ যখন কঠিন পরিভাষা ব্যবহার করেন, তখন সাধারণ মানুষের মস্তিষ্ক ধরে নেয় যে এই বিষয়টি আমার বোধগম্যতার বাইরে, সুতরাং ইনি যা বলছেন তা নিশ্চয়ই সঠিক। একদম। এখানে অ্যামোটিভেশনাল সিনড্রোম শব্দটি নতুন কোনো তথ্য দিচ্ছে না, বরং অলসতার মতো একটি সাধারণ বিষয়কে এমন একটি মোড়কে উপস্থাপন করছে যা নিয়ে প্রশ্ন তুলতে মানুষ ভয় পায়। দাঁড়ান, তার মানে কি এই দাঁড়াচ্ছে যে মানুষ আসলে যুক্তি মেনে নিচ্ছে না, বরং নিজের অজ্ঞতা প্রকাশ হয়ে পড়ার ভয়ে চুপ থাকছে? এটা তো এক ধরনের ইন্টেলেকচুয়াল বুলিং। হ্যাঁ, বুদ্ধিবৃত্তিক আধিপত্য বলা যায় একে। মূর্খ প্রমাণিত হওয়ার ভয়ে মানুষের যৌক্তিক চিন্তার ক্ষমতাকে সাময়িকভাবে প্যারালাইজড করে দেয়। যারা পেশাদার বিতার্কিক তারা এই দুর্বলতাটি খুব ভালো করেই জানেন এবং সচেতনভাবে এর প্রয়োগ করেন। সিরিয়াসলি, এটা ভাবলেই অবাক লাগে। ভাষার এই চাতুরির আর একটা ধরন হল উচ্চারণের মারপ্যাচ, যাকে বইয়ে অ্যাকসেন্ট বলা হয়েছে। অ্যাকসেন্ট ফালেসি। এখানে তো কোনো কঠিন শব্দও লাগে না। হ্যাঁ, একই বাক্যের ভিন্ন ভিন্ন শব্দের ওপর জোর দিয়ে পুরো অর্থটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে দেওয়া হয়। বইয়ের সেই বিখ্যাত উদাহরণটার কথা ধরুন, লাইট ইয়োর সিগারেট। এই বাক্যটি সাধারণভাবে পড়লে মনে হয় কেউ কাউকে সিগারেট ধরাতে বলছে। স্বাভাবিকভাবেই তাই মনে হয়। কিন্তু যদি ইয়র শব্দটির ওপর জোর দিয়ে বলা হয় লাইট ইয়র সিগারেট, তখন এর অর্থ দাঁড়ায় আমারটা নয়, নিজেরটা ধরান। হ্যাঁ, মানে অন্যের কাছে আগুন না চেয়ে নিজেরটা ব্যবহার করার ইঙ্গিত। আবার যদি লাইট শব্দটির ওপর জোর দিয়ে বলা হয় লাইট ইয়োর সিগারেট, তার মানে হতে পারে টেবিল ক্লথে আগুন না লাগিয়ে শুধু সিগারেটটাই ধরান। শব্দগুলো হুবহু এক, কিন্তু উচ্চারণের সামান্য চাপে পুরো ইশারাটাই পাল্টে যাচ্ছে। এবং মজার ব্যাপার হলো, এই অ্যাকসেন্ট ফ্যালাসির প্রয়োগ সবচেয়ে বেশি দেখা যায় আইনি চুক্তিতে বা রাজনৈতিক প্রতিশ্রুতিতে। আচ্ছা, মানে যেখানে কথার মার প্যাচ থাকে। একদম। রাজনীতিবিদরা অনেক সময় এমনভাবে কথা বলেন যা শোনার সময় একরকম মনে হয়, কিন্তু লিখিত রূপের অর্থ হয় সম্পূর্ণ ভিন্ন। পরবর্তীতে আইনি জটিলতা তৈরি হলে খুব সহজেই দাবি করা যায় যে আমি তো ওই অর্থে বলিনি। ওরে বাবা, মানে ভাষার এই নমনীয়তাকে একটা অদৃশ্য অস্ত্রে পরিণত করা হয়। কিন্তু এতক্ষণ যে আলোচনা হলো তাতে মনে হচ্ছে সবাই যেন খুব হিসাব কষে ছক কেটে কথা বলছে। বাস্তবে কি সবসময় সেটাই ঘটে? তর্কের উত্তাপে মানুষ তো নিজের অজান্তেও এই ভাষার ফাঁদগুলো তৈরি করে ফেলতে পারে, তাই না? তা পারে। অনেকেই নিজের অজান্তে এই ফ্যালেসিগুলো ব্যবহার করে। তারা হয়তো সত্যিই বিশ্বাস করে যে তাদের যুক্তিটি সঠিক, কিন্তু আমাদের আলোচনার ফোকাস হলো সেই জায়গাটা যেখানে সত্যকে আড়াল করার জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই কৌশলগুলোর প্রয়োগ করা হয়। যেমন ধরুন বিজ্ঞাপন নির্মাতা বা রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়ানোর কারিগররা। হ্যাঁ, তারা ভাষার এই ফাঁদগুলো সম্পর্কে পুরোপুরি সচেতন থাকেন। ভাষার এই জাদুকরী প্রভাব থেকে বেরিয়ে যদি আমরা তর্কের কাঠামো বা পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকে তাকাই, সেখানে মনস্তাত্ত্বিক খেলাটা কিন্তু আরও বেশি নিষ্ঠুর। আপনি সম্ভবত বিকল্পগুলোকে সীমিত করার কথা বলছেন। হ্যাঁ, বইটিতে যাকে বলা হয়েছে বাইফারকেশন বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্যালেসি। বাস্তবে কোনো সমস্যার হয়তো অসংখ্য সমাধান বা ধূসর এলাকা আছে, কিন্তু পরিস্থিতিকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন বিকল্প মাত্র দুটি। রাইট, হয় এটা নয় ওটা। যেমন ধরুন বলা হলো, হয় আমাদের দেশের অর্থনীতিকে পুরোপুরি খুলে দিতে হবে, না হয় আমরা আদিম যুগে ফিরে যাব।
এটা তো অনেকটা দাবা খেলার শুরুর আগেই প্রতিপক্ষর বোর্ডের অর্ধেক গুটি লুকিয়ে ফেলার মতো। খুব সুন্দর একটা তুলনা দিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, এত স্পষ্ট একটি ফাঁদ হওয়া সত্ত্বেও সমাজের বড় একটি অংশ কেন এত সহজে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফাঁদে পা দেয়? কারণ আমাদের মস্তিষ্ক সবসময় অনিশ্চয়তা অপছন্দ করে আর খুব দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে চায়। একটি জটিল আর্থসামাজিক পরিস্থিতি বিশ্লেষণ করা অত্যন্ত সময় সাপেক্ষ এবং ক্লান্তিকর একটা কাজ। তার মানে মস্তিষ্ক অলসতা করে। অনেকটা তাই। এর চেয়ে দুটো সাদা-কালো বিকল্পের মধ্যে একটি বেছে নেওয়া মস্তিষ্কের জন্য অনেক সহজ। যখন বলা হয় হয় আমাদের পক্ষে থাকুন, না হয় শত্রুর পক্ষ নিন, তখন চিন্তার জগৎকে একটি বদ্ধ বাক্সে বন্দী করে ফেলা হয়। মানে কোনো ধূসর এলাকা বা মাঝামাঝি অবস্থানের আর সুযোগ থাকে না। একদম না। এটি মূলত একটি চরমপন্থী কৌশল। প্রতিপক্ষকে তার সূক্ষ্ম যুক্তিগুলো প্রমাণের সুযোগ না দিয়েই কোণঠাসা করে ফেলে। এই কোণঠাসা করার কৌশলগুলোর মধ্যে আরেকটি দারুণ মেকানিজম হল প্রমাণের দায়ভার উল্টে দেওয়া, শিফটিং দ্য বার্ডেন অফ প্রুফ। এটি তো দৈনন্দিন জীবনে এত বেশি ঘটে যে আমরা অনেক সময় টেরই পাই না। হ্যাঁ, এটা খুবই কমন একটা ফ্যালাসি। ধরুন, কেউ এসে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দাবি করল গোপন একটি সংঘ বা ইলিউমিনাটি পুরো দুনিয়া চালাচ্ছে। স্বাভাবিকভাবেই যে কেউ হেসে উড়িয়ে দিয়ে বলবে, কি ভিত্তিহীন কথা। তখন সেই ব্যক্তি কি বলবে? সে অত্যন্ত গম্ভীর হয়ে বলবে, যদি ভিত্তিহীন হয় তবে প্রমাণ করে দেখান যে তারা দুনিয়া চালাচ্ছে না। মানে দাবিটা করল একজন, কিন্তু সেটা ভুল প্রমাণের বিশাল দায়িত্বটা এসে পড়ল সম্পূর্ণ অন্য মানুষের ঘাড়ে। অথচ যুক্তির নিয়ম অনুযায়ী যেই ব্যক্তি কোনো অদ্ভুত বা নতুন দাবি করবে, প্রমাণের দায়িত্ব তারই। কিন্তু এই ফ্যালাসিটা কতটা শক্তিশালী তা বোঝানোর জন্য বিখ্যাত দার্শনিক বার্ট্রান্ড রাসেলের ওই চায়ের কেটলির উপমাটা টানা যায়। চায়ের কেটলি, সেটা আবার কিরকম? একে বলে রাসেলস টিপেট। ধরুন, কেউ যদি দাবি করে যে পৃথিবী এবং মঙ্গলের কক্ষপথের মাঝখানে একটি ছোট চায়ের কেটলি ভাসছে, যা এতই ছোট যে পৃথিবীর কোনো টেলিস্কোপ দিয়ে তা দেখা সম্ভব নয়। আচ্ছা। তবে এই দাবিটি ভুল প্রমাণ করা কিন্তু আক্ষরিক অর্থে অসম্ভব। যে জিনিসটির অস্তিত্বই নেই বা যা পর্যবেক্ষণ করা যায় না, তার নেই হওয়াটা প্রমাণ করা যায় না। ও আচ্ছা, মানে যারা এই ফ্যালাসি ব্যবহার করে তারা খুব ভালো করেই জানে যে তাদের দাবির পক্ষে কোনো শক্ত প্রমাণ নেই, তাই তারা চালাকি করে প্রমাণের দায়ভারটা প্রতিপক্ষের দিকে ঠেলে দেয়। ঠিক ধরেছেন। আইনি ব্যবস্থায় যে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি নীতিটি আছে, সেটা কিন্তু এই যুক্তির ওপরই দাঁড়িয়ে আছে। প্রমাণ করার দায়িত্ব তার যে অভিযোগ করছে। কিন্তু সাধারণ তর্কে মানুষ এই লজিকটিকেই উল্টে দিয়ে ফায়দা লোটে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, যদি কেউ অমানসিক পরিশ্রম করে কোনোভাবে প্রমাণও করে ফেলে, তখন এই চতুর বিতার্কিকরা আরেকটা ফ্যালাসির আশ্রয় নেয়। নিয়মের ব্যতিক্রম বা দি এক্সেপশন দ্যাট প্রুভস দ্য রুলের কথা বলছেন। একদম। ধরুন, কেউ দাবি করল যে সব জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাদকাসক্ত। এরপর অনেক খোঁজাখুঁজি করে এমন একজন বিশ্ববিখ্যাত সঙ্গীত শিল্পীর উদাহরণ সামনে আনা হলো, যিনি জীবনেও মাদক স্পর্শ করেননি। এই অকাট্য প্রমাণের পর তো প্রথম ব্যক্তির হার মেনে নেওয়ার কথা। কিন্তু সে তখন অত্যন্ত শান্তভাবে বলে দেয়, ওটা তো একটা ব্যতিক্রম, আর ব্যতিক্রমে প্রমাণ করে যে আমার সাধারণ নিয়মটা সঠিক। মানে যেদিক দিয়েই যাওয়া হোক না কেন, তাদের তৈরি করা গোলকধাঁধা থেকে বের হওয়া প্রায় অসম্ভব। এখানে একটা মজার তথ্য দিই। এই ব্যতিক্রম ফ্যালাসিটির উৎপত্তি আর বর্তমান ব্যবহারের মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য আছে। আইনি ভাষায় এই প্রবাদটির মূল অর্থ ছিল ভিন্ন। তাই নাকি? মূল অর্থ কি ছিল? যদি কোনো জায়গায় লেখা থাকে রবিবার পার্কিং নিষেধ, তার মানে হলো এই নিয়মের ব্যতিক্রম হিসেবে সপ্তাহের অন্য দিনগুলোতে পার্কিং অনুমোদিত। অর্থাৎ একটি সুনির্দিষ্ট ব্যতিক্রম একটি অলিখিত নিয়মকে প্রমাণ করে। ও আচ্ছা, মানে এটা লজিক্যাল ছিল একসময়। হ্যাঁ, কিন্তু তর্কের ময়দানে মানুষ একে সম্পূর্ণ ভিন্নভাবে ব্যবহার করে। এটি আসলে মানুষের ইগো বা অহংবোধ রক্ষার একটি চরম ঢাল। নিজের ভুল স্বীকার করার বদলে এই ব্যতিক্রম শব্দটির আড়ালে লুকায়। তার মানে তর্কে জেতার জন্য মানুষ লজিককে ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যেখানে লজিক নিজেই তার অর্থ হারিয়ে ফেলে। আমরা দেখলাম কিভাবে ভাষা, পরিস্থিতি আর প্রমাণের দায়ভার নিয়ে ছেলা করা হয়। কিন্তু একটা সময় তো আসে যখন এই কাঠামোগত কৌশলগুলো কাজ করে না। হ্যাঁ, যখন প্রতিপক্ষের যুক্তি সত্যি অকাট্য হয়, তখন সে যুক্তির বলটিকে ছেড়ে সরাসরি প্রতিপক্ষের চরিত্র বা অবস্থানের ওপর আক্রমণ করে। বইটিতে একে বলা হয়েছে প্লেয়িং দ্য প্লেয়ার, নট দ্য বল। আর এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কৌশলটি হল কূপে বিষ মেশানো, মানে পয়জনিং দ্য ওয়েল। এই নামটার পেছনের ইতিহাসটাও কিন্তু ইন্টারেস্টিং। প্রাচীনকালে যুদ্ধের সময়
শত্রুপক্ষ যেন পানি পান করে টিকতে না পারে সেজন্য কুয়ায় বিষ মিশিয়ে দেওয়া হতো। আচ্ছা, মানে আগে থেকেই রাস্তা বন্ধ করে দেওয়া। তর্কের ক্ষেত্রেও ঠিক একই ভিটারিজম কাজ করে। প্রতিপক্ষ মুখ খোলার বা কোনো যুক্তি উপস্থাপন করার আগেই তার চরিত্র বা বিশ্বাসযোগ্যতার উপর এমনভাবে আক্রমণ করা হয় যাতে সে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এর একটা ক্লাসিক উদাহরণ হতে পারে এমন, ধরুন কোনো সভায় আলোচনার আগেই একজন দাঁড়িয়ে বলল, একমাত্র কোনো গর্ধব বা দেশের শত্রুই বলবে যে আমাদের শিক্ষা খাতে বরাদ্দ কমানো উচিত। খুব পরিচিত একটা প্যাটার্ন। এখন একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে, এরপর যদি কেউ সত্যি অর্থনীতির বাস্তবতার নিরিখে প্রমাণসহ দেখাতে চায় যে বরাদ্দ কমানো যৌক্তিক, তাকে তো কথা বলার আগেই গর্ধব বা দেশের শত্রু তকমাটি নিজের ঘাড়ে নিতে হবে। সে তো যুক্তি দেওয়ার আগেই মানসিকভাবে একটি ফাঁদে আটকা পড়ে গেল। এই কৌশলটি এত বেশি কার্যকর হওয়ার কারণ হল এটি সরাসরি মানুষের আবেগের উপর আঘাত করে। রাইট, যুক্তির জোর কমে গেলে আবেগের আগুন উস্কে দেওয়ায় সহজ পথ। হ্যাঁ, রাজনৈতিক বিতর্কে এর ভয়াবহ প্রয়োগ দেখা যায়। অনেক সময় যখন কোনো নেতা বিরোধী পক্ষের অকাট্য পরিসংখ্যানের উত্তর দিতে পারেন না, তখন তিনি অত্যন্ত সুকৌশলে বিরোধী দলের অতীত ইতিহাস বা নেতাদের ব্যক্তিগত কেলেঙ্কারি নিয়ে কথা বলা শুরু করেন। মানে মূল উদ্দেশ্য সত্য উদ্ঘাটন নয়, বরং প্রতিপক্ষকে জনসম্মুখে অযোগ্য প্রমাণ করা, যাতে তার মুখ থেকে বের হওয়া সত্য কথাও কেউ বিশ্বাস না করে। ঠিক, এটি শ্রোতার মনস্তাত্ত্বে এমন একটি ফিল্টার তৈরি করে দেয় যার ভেতর দিয়ে প্রতিপক্ষের কোনো কথাই আর যুক্তির আলোতে পৌঁছাতে পারে না। এই ব্যক্তি আক্রমণের জায়গাটিতে আরেকটি বিখ্যাত ধরন হল স্ট্রম্যান বা খড়ের মানুষ। এটি একই সাথে হাস্যকর এবং ভয়ঙ্কর। হ্যাঁ, স্ট্রম্যান ফ্যালাসি। এখানে তো আসল যুক্তির মোকাবেলা করার কোনো চেষ্টাই করা হয় না। না, একদম না, বরং তার যুক্তির একটি অত্যন্ত দুর্বল বা বিকৃত রূপ দাঁড় করানো হয়, অনেকটা খড়ের পুতুল বানানোর মতো। তারপর সেই দুর্বল পুতুলটিকে আক্রমণ করে নিজেকেই বিজয়ী ঘোষণা করা হয়। এর পেছনের মনস্তত্ত্বটি বুঝতে হলে আমাদের ক্রাউড সাইকোলজির দিকে তাকাতে হবে। ময়দানে একজন শক্তিশালী গ্ল্যাডিয়েটরের সাথে লড়াই করে জেতার চেয়ে একটি খড়ের পুতুল বানিয়ে তাকে তলোয়ার দিয়ে আঘাত করে দর্শকদের হাততালি কুড়ানো অনেক সহজ। তা তো বটেই। বইয়ের একটি চমৎকার উদাহরণ এখানে টানা যায়। বিবর্তনবাদ বা এভলিউশনের বিতর্কে এটা প্রায়ই দেখা যায়। ধরুন কেউ বিবর্তনবাদ নিয়ে আধুনিক জেনেটিক্সের উপর ভিত্তি করে শক্ত যুক্তি উপস্থাপন করল। এখন প্রতিপক্ষর যদি জেনেটিক সম্পর্কে কোনো ধারণাই না থাকে, সে কি করবে? সে তখন আধুনিক বিজ্ঞানকে পুরোপুরি পাশ কাটিয়ে চার্লস ডারউইনকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা শুরু করবে। সে হয়তো সজোরে বলে উঠবে, ডারউইন তো মনে করতেন মানুষ সরাসরি বানর থেকে এসেছে, এর চেয়ে বড় বোকামি আর কি হতে পারে। মানে সে জেনেটিক্সের মূল আর্গুমেন্টটাকে এড়িয়ে গেল। হ্যাঁ, এবং বিবর্তনবাদের একটি অত্যন্ত বিকৃত, সরল ও হাস্যকর রূপ তৈরি করে সেটিকে আক্রমণ করল। সাধারণ দর্শক যারা হয়তো জেনেটিক্স বোঝে না, তারা এই খড়ের পুতুলের ধ্বংস দেখে ভাববে, আরে সত্যি তো, লোকটা তো দারুণ যুক্তি দিয়ে থিওরিটাই ভুল প্রমাণ করে দিল। অথচ আসল যুক্তির ধারে কাছেও কেউ যায়নি। লড়াইটা হলোই না, কিন্তু একজন বিজয়ী হয়ে গেল আর দর্শকও হাততালি দিল। এটাই স্ট্রম্যান ফ্যালাসির ম্যাজিক। এই যে পুরো মেকানিজমটা, মানুষের মস্তিষ্কের শর্টকাট থেকে শুরু করে ভাষার নমনীয়তা, প্রমাণের দায়ভার এড়ানো এবং শেষ পর্যন্ত ব্যক্তি আক্রমণ, এগুলো তো শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নেই। না, আমাদের দৈনন্দিন জীবনের রন্ধ্রে রন্ধ্রে এগুলো জড়িয়ে আছে। যারা আজকের এই আলোচনাটি শুনছেন, তারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন যে ম্যাডসন পিরির বইটি শুধু একটি বই নয়, এটি আমাদের চারপাশের পৃথিবীটাকে দেখার একটি সম্পূর্ণ নতুন লেন্স। এবং এই লেন্সটি একবার চোখে লাগানোর পর পৃথিবীর চেহারা আর আগের মতো থাকে না। কেউ যখন পত্রিকার কলম পড়বেন বা সোশ্যাল মিডিয়ায় বিতর্ক দেখবেন, তখন আর অন্ধভাবে সব গ্রহণ করা সম্ভব হবে না। চোখের সামনে ভেসে উঠবে লজিকের কোন নিয়মটি খুন করা হচ্ছে। মানে মানুষের তথ্য বিশ্লেষণের ক্ষমতাটা অনেক তীক্ষ্ণ হয়ে যাবে। কখন আবেগকে ব্যবহার করে ম্যানিপুলেট করা হচ্ছে আর কখন সত্যিকারের প্রমাণ হাজির করা হচ্ছে, এই পার্থক্য ধরতে পারাই হলো আধুনিক যুগে টিকে থাকার সবচেয়ে বড় হাতিয়ার। একদম ঠিক বলেছেন। এই হাতিয়ারটি হাতে থাকলে অন্যদের প্রতারণা থেকে নিজেকে বাঁচানো যেমন সহজ হয়, তর্কে নিজের অবস্থানকেও সুদৃঢ় করা যায়। তবে এই আলোচনা শেষ করার আগে আমার মনের মধ্যে একটি ভিন্ন চিন্তার উদ্রেক হচ্ছে।
বলুন, কি চিন্তা? আমরা তো জানলাম কিভাবে মানুষ যুক্তি নিয়ে এই মনস্তাত্ত্বিক খেলাগুলো খেলে, কিন্তু ধরা যাক কোনো এক ইউটোপিয়ান ভবিষ্যতে সমাজের প্রতিটি মানুষ যারা শুনছেন তারাও সবাই যুক্তির এই ফাঁদগুলো সম্পর্কে পুরোপুরি সচেতন হয়ে গেল। কেউ আর স্ট্রম্যান বা ব্লাইন্ডিং উইথ সায়েন্স দিয়ে কাউকে বোকা বানাতে পারল না। তখন কি হবে? বাহ, এটি সত্যি গভীর এবং চিন্তায় ফেলে দেওয়ার মতো দার্শনিক প্রশ্ন। সবাই যদি ফ্যালাসি ধরে ফেলতে পারে, তখন কি আমাদের বিতর্কগুলো শতভাগ সৎ আর নিরেট যুক্তি নির্ভর হয়ে উঠবে? নাকি মানুষের মন সবসময়ই জেতার জন্য নতুন কোনো পথ খুঁজে নেবে? ঠিক এখানেই সবচেয়ে বড় কৌতূহলটি লুকিয়ে আছে। হ্যাঁ, তর্কে জেতার আদিম আকাঙ্ক্ষা তো আর সহজে যাওয়ার নয়। মনস্তাত্ত্বিক কৌশলের উদ্ভাবন করব, এমন কোনো মেকানিজম যা আজকের এই লজিক দিয়ে ধরাই যাবে না। মানুষের মস্তিষ্ক হয়তো ম্যানিপুলেশনের সম্পূর্ণ নতুন কোনো স্তর আবিষ্কার করবে। সেই নতুন সমীকরণের উত্তর খোঁজার দায়িত্বটা ভবিষ্যতের জন্যই তোলা থাক। আশা করি এরপর থেকে চারপাশের যে কোনো বিতর্কে অংশ নেওয়ার সময় ওই জাদুকরের আস্তিনের লুকানো কার্ডগুলো আর কারো চোখ এড়িয়ে যেতে পারবে না।